আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি গুলিবিদ্ধ হয়েছেন, আপনার শরীরে অনেকগুলো গুলির চিহ্ন লেগে আছে। আসলে কি ঘটেছিল, কবে কি হয়েছিল আপনার সাথে একটু জানতে চাই। আমাদের কমার্স কলেজের সামনে আমরা সব ছাত্র বিরোধী আন্দোলন 4 আগস্ট 2:30টার দিকে আমরা সব ছাত্ররা মিলে একটা সমাবেশ মানে শান্তি শৃঙ্খলাভাবে যাওয়ার জন্য একটা দল গঠন করতেছিলাম। তো সেখান থেকে আমরা মিরপুর 10-এর দিকে যেতে থাকি। তো 10-এর দিকে যাওয়ার পর সেখানে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যেসব দলগুলো ছিল তারা আমাদের দিকে আর কি গুলি তারপরে টিয়ার সেলগুলো মারতে থাকে। তো আমরা স্টুডেন্টরা আগাইতে থাকি সামনে। ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ একসাথে ছিল সবাই। তো আমরা আগাইতে থাকি। তো আগানোর পরে আর কি ওনাদের গুলিতে আমার আহত হয়। এমতো অবস্থায় আমার কয়েকজন ফ্রেন্ড আমাকে ধরে আর কি 10 নম্বরে যে আজমল হসপিটাল আছে সেখানে অ্যাডমিট করায়। আচ্ছা, গুলিটা আসলে কতটুকু ডিস্টেন্স থেকে করেছিল, কে করেছিল, এটা কি মনে আছে? আমার গায়ে হয়তো ছোড়া গুলি লাগছে। এখন এগুলো হয়তো পুলিশ বা আমি ঠিকভাবে বলতে পারবো না, কারণ দেখতে পারি নাই যে কারা মারছে। বাট খুব কাছাকাছি, খুব একটা দূরত্ব ছিল না। পুলিশই করে থাকতে পারে। আচ্ছা, কতগুলো গুলি আপনার লেগেছে? 40 থেকে 42টার মতো গুলি লেগেছে আমার। কোথায় লেগেছে? এখান থেকে শুরু করে এখানে একটা, আর মাথা পর্যন্ত সারা শরীর। জি, এই তো এখানে বা এই তো সারা শরীরের এগুলো সব জায়গায়। মাথায়ও এখনও 4-5টার মতো বুলেট লাগছে। চোখের ভিতরে 3টা লেগেছে। আচ্ছা, ডক্টর কি বলেছে? ডক্টর বলেছে যে চোখের অপারেশন করছে, চোখের অপারেশন করার পরে এখনো বুলেট বের করতে পারে নাই। ডক্টর বলছে কিছুদিন অবজারভেশনে রাখবে। মাথার 2টা বের করছে, বাট শরীরেরগুলো এখনো বের করা পসিবল হয় নাই। ওগুলো এখন এগুলো যদি শরীরের মধ্যে থেকে যায় সমস্যা হবে না? আপাতত ডক্টর বলছে যে একটু উনি অবজারভেশনে রাখবে, দেখতে চাচ্ছেন যে কি হচ্ছে, কারণ বুলেটগুলো অনেক ছোট। সে অপারেশন করতে যাওয়ার পরেও পারে নাই মানে বুলেটগুলো বের করতে, খুব ভিতরে ঢুকে গেছে বা যেখানে লাগছে স্পটগুলো সরে গেছে। তো সেই হিসেবে আর পারে না। চোখে যেটা দেখতে পাচ্ছি যে আপনার চোখটা এখনো লাল হয়ে আছে, তো মানে তাকাতে বা দেখতে কি অসুবিধা হয়? জি, আমার দেখতে সমস্যা হচ্ছে। আমি চোখে ঝাপসা দেখি। আমার যে ব্ল্যাক সাইডটা আছে সেই জায়গাটা আমি এখন প্রায় অন্ধকার দেখি আর কি। আমি এই চোখ পুরোপুরি ভালো মতো দেখতে পারি না। আচ্ছা, আপনার কি সেদিন চশমা পরা ছিল? জি না, আমার চশমাটা পরা ছিল, কিন্তু চশমা বেদ করেই হচ্ছে গুলি ঢুকে গেছে। ও মাই গড! তারপরে চশমা না থাকলে তো আরো ভয়াবহ অবস্থা হতো। আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, সেনাবাহিনীতে কাজ করেছেন, আসলে এই সামগ্রিক ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে আমার ছেলে, প্রত্যেকটা বাবা মাই তার সন্তান তার প্রিয়। তো আমার ফ্যামিলিতে আমরা 3 ভাই 6 জন, আমাদের বাচ্চারা 3 ভাই 6 জন ছেলে মেয়ে। তার মধ্যে একটাই মাত্র আমাদের ছেলে, অর্থাৎ 3 ভাইয়ের 1 ছেলে যদি বলা যায়, আর বাকি 5 জন মেয়ে। তো এমতো অবস্থায় বুঝতেই পারতেছেন আমার অনুভূতিটা হওয়ার কথা। পিতা হিসাবে এক, আবার আমাদের পুরো ফ্যামিলিতে একজনই ছেলে মানুষ। তো যাই হোক, তার ব্লাড দেখে তাৎক্ষণিকভাবে আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু পরক্ষণে নিজেকে শক্ত করছি। আমি না শক্ত হলে তাকে তো আমি সামনে দিকে আগে নিতে পারবো না, এটা 1। আর 2, ও যে কারণে রক্ত দিয়েছে বা ওরা যে কারণে রক্ত দিয়েছে, শুধু আমার ছেলে না, আমার ছেলে বয়সী যারা ছাত্রীরা এই মানে এই বৈষম্য আন্দোলনে তারা আত্মত্যাগ করেছে, সেই সব কিছু দেখার পরে আমি বলবো যে না, আমার ছেলে সঠিক কাজটাই করছে বলে আমার কাছে মনে হয় এই মুহূর্তে। যখন গুলি খেলো তখন আসলে মানে এই যে হ্যাসেলটা ছিল হসপিটালে নেওয়া, ডাক্তার পাওয়া, ওই সময়টা আসলে কীভাবে পার করেছেন? কীভাবে আসলে এটার মধ্যে একটি আছে, আমি খুব ভয়ে ছিলাম বলতে, ওকে যখন আজমত আলী হাসপাতালে ওর বন্ধুরা নিয়ে গেছে এবং তারপর বন্ধুরা আমাকে ফোন করেছে। পাশে আমার এক মামার বাসা আছে, সে ওখান থেকে আর দেরি করে নেই, মামার বাসায় শিফট করছে। এবং সেখান থেকে আমি যখন আমার এই বাসায় নিয়ে এসে আমি একটা অ্যাম্বুলেন্স পাইনি, কোনো অ্যাম্বুলেন্স আমাকে সাপোর্ট দিচ্ছে না, যে ভয়ে যে আমাদের গাড়ি পোড়াই দিবে। আমি পাশে ডেল্টা হাসপাতাল ছিল মিরপুর 1 নম্বরে, সেখানে নিয়ে গেছি। তারা বলছে তারা কোনো চিকিৎসা দিবে না। তো যাক, আমি একটু গোপনীয়তা রক্ষা করছি, কারণ যদি সত্যিকারের অর্থে এই স্বৈরাচারের পতন না হতো, তাহলে দেখা যেত যে স্বৈরাচারের যে তাদের মানে লোকজন ছিল, তারা হয়তো বা ঘরে ঘরে খুঁজে পুলিশ হোক বা তাদের সংজ্ঞাপান্ডা আওয়ামী লীগ হোক, তারা এসে দেখে আমার ছেলেকে উঠাই নিয়ে গেল, যেখানে আমি তাকে চিকিৎসাও দিতে পারতাম না। যার কারণে আমি প্রথম দিকটা একটু গোপনীয়তা রক্ষা করছি। পরের দিন যখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের স্বৈরাচার পতন হয়েছে, তারপরকে আমি তাকে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াইছি। আপনার তো একমাত্র ছেলে, আপনার ছেলে যখন এইভাবে গুলিবিদ্ধ হয়েছে, রক্তাক্ত অবস্থায় হয়েছে, প্রথম যখন তাকে দেখলেন তখন আসলে কেমন লেগেছিল একজন মা হিসেবে? আসলে তখন আমি কোনো মানে মুখ থেকে ওর কথাই আমি বের করতে পারিনি। মানে শোনার পর আমি মনে হয়েছিল যে আসলে আমার ছেলে চলে গেছে।
মানে আমি তখন ইয়ে করতে পারিনি যে আমার ছেলে ফিরে আসবে, এটা আমি ধারণাই করিনি। এমনকি গুলিবদ্ধ যখন অবস্থায় আমি রক্তাক্ত অবস্থায় হসপিটালে পড়ে আছি ভাইয়া, তখন মাকে ফোন দিয়ে বলছি যে মা আমরা ভালো আছি, আমাদের জন্য দোয়া কিন্তু করো। ওর কথা আমার একটু কি হ্যাঁ, মনে এই হয়েছিল কথাটা সে বলছে যে আমার আমিও তাকে ফোন করছি, তুমি কোথায়, বাসায় আসো, আব্বু ভালো আছি, আমি আসতেছি। কিন্তু তার 1 মিনিট পরে তার ফ্রেন্ড ফোন দিয়ে বলছে যে আঙ্কেল অর্পণ তো গুলিবিদ্ধ হয়েছে। মানে সে গুলিবিদ্ধ অবস্থায় তার বাবা মাকে বলছে আমি ভালো আছি, সুন্দর আছি, তোমরা চিন্তা করো না। তার মনোবল দৃঢ়কে রাখার জন্য বা বাবা মাকে বা দেশকে স্বাধীন করার জন্য। এক কথায় আমি প্রাউড। আমি আমার সন্তানকে নিয়ে, আমার বাংলাদেশের যত ছাত্রছাত্রীরা বৈষম্যবিরোধী আন্দোলনের সংযুক্ত, আমি তো প্রত্যেকের কার্যক্রমকে আমি প্রাউড ফিল করি বাবা হিসাবে, গর্বিত বাবা হিসাবে। অনেকেই মারা গেছে ভাইয়া সেদিন আমাদের সামনে, আমার ভাই বোনেরা 3-4 জন মারা গেছে। কেউ মাথা ফেটে হসপিটালে ভর্তি, কারো হাত মানে কোপ লেগে কেটে গেছে। কোপ দিয়েছে ছাত্রলীগের, হ্যাঁ ছাত্রলীগ যুবলীগ তারা কোপ দিচ্ছে আর কি। আমি যে এতগুলা গুলি খাইছি আমি বুঝতে পারিনি। আমি হঠাৎ করে আমার চোখটা বন্ধ হয়ে গেছে যখন চোখে লাগছে। তারপরে আমি চোখে হাত দিয়ে দেখি যে আমার পুরো হাত ব্লাডে ভরে গেছে। তখন আমি একটু সেফ থাকার জন্য একটা গলিতে ঢুকছি। ওই গলিতে ছাত্রলীগের সব মানে ইয়ারা ছিল, ছাত্র মানে যত ইয়ারা ছিল আর কি। তারা আমাকে ধরে পিঠে মারছে বা গুলিবিদ্ধ অবস্থায় তারা আমাকে মারছে। তারা আমাকে ছুটে এসে মারছে। তখন আমার পিছন থেকে আমার 2-3 জন ফ্রেন্ড বা কয়েকজন এসে আমাকে ধরে হসপিটালে, পরের রোডে হসপিটালে ভর্তি করাইছে আর কি সাথে সাথে। মানে একটা মানুষ গুলিবিদ্ধ অবস্থায় আছে, তাকেও তারা আঘাত করছে। তারা সেই অবস্থায় আমাকে মারছে, পিঠের মধ্যে এসে ঘুষি মারতেছে, মাথায় মারতেছে। আমি জাস্ট একটু আপনার কাছে জানতে চাই আসলে যে এখন তো আপনি একজন যোদ্ধা, যে সম্মুখ সারিতে মানে যুদ্ধ করেছেন বলা যায় আসলে দেশকে স্বাধীন করার জন্য, দেশ স্বাধীন হয়েছে, এখন আসলে কেমন লাগছে? এখন আমাদের যে উদ্দেশ্যটা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উদ্দেশ্যটা ছিল, আসলে আমাদের প্রথম উদ্দেশ্য তো ছিল কোটা সংস্কার করা। সেইটা সরকার সেটাকে আস্তে বাড়াইতে এই পর্যায়ে নিয়ে আসছে। আমাদের পরে যখন 1 দফা দাবি দেওয়া হলো, স্বৈরাচার সরকারের পতন, আলহামদুলিল্লাহ আমরা সেটা পেয়েছি আর কি। আমরা এখন স্বাধীনভাবে বা মানে কথা বলতে পারি, রাস্তাঘাটে গর্বিত আমরা একভাবে আর কি। এই যে কষ্টটা এখনো শরীরের মধ্যে আছে, এটা এখন আর কষ্ট মনে হয় না। বা সেদিনও যখন আমার শরীর থেকে রক্ত বেরোচ্ছিল, পরের দিন যখন স্বাধীনতার ঘোষণা শুনলাম, তখন আমার কাছে আর এগুলো কোনো কষ্ট মনে হয়নি। ও এই অবস্থায় শাহবাগ গিয়েছিল। আমি এই অবস্থায় শাহবাগ হেঁটে গেছি, আবার শাহবাগ থেকে টিএসসি হয়ে, ফার্ম গেট হয়ে, আগারগাঁও হয়ে হেঁটে আসছি ভাইয়া। তো যে একজন এইচএসসি পরীক্ষার্থী, আপনার পরীক্ষা এখন আসলে কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন, কিভাবে কি করছেন? পরীক্ষার প্রস্তুতি বলতে গেলে ভাইয়া, এখন আমাদের মতো যারা স্টুডেন্ট, যারা আহত হয়েছি, বা আমাদের মেন্টাল কন্ডিশন আর ফিজিক্যাল কন্ডিশন তো আপনারা দেখতে পাচ্ছেন। মেন্টাল কন্ডিশনও ঠিক বলা যাবে না আর কি, বা পড়তে বসলে বা সেরকম আমাদের অবস্থা নাই আর কি। তো সেই হিসেবে যদি আমাদের পরীক্ষাটা একটু পিছানো বা একটু লেন্দি হইতো, সেই হিসেবে সেটাই ভালো হইতো, বা প্রিপারেশান নিতে পারতাম, বা প্রিপারেশান নেওয়ার মতো আমাদের যদি টাইমটা দেওয়া হয়তো খুব সুবিধা হইতো। কারণ আমি না হয় একটু হলেও ভালো আছি, বা আমার থেকে আরও অনেকে আছে যারা খুব গুরুতর অবস্থায় আছে। তাদের কথা চিন্তা করে সরকার যদি, বা আমাদের যে এখন তত্ত্বাবধায়ক সরকার, সে যদি আমাদের চিন্তা করে একটু আমাদের পরীক্ষাটা পেছানোর ব্যবস্থা করতো, আমাদের একটু টাইম দিত, সেক্ষেত্রে আমাদের খুব উপকার হইতো। অর্পণ, এখন তো দেশ স্বাধীন, নতুন বাংলাদেশ কেমন দেখতে চান? আমি এখন একটা স্বাধীন বাংলাদেশ দেখতে চাই, যে কোনো দুর্নীতি নাই, সব দিকে মানে মানুষ নিজের মতো ইন্ডিপেন্ডেন্টলি চলাফেরা করতে পারবে, বৈষম্যহীনভাবে, এরকমই। বাক স্বাধীনতা, সবাই মানে নিজের মতো মত প্রকাশ করতে পারবে, বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশের কাছে গেলে যথাযথ মর্যাদা।